হ্যালো স্টুডেন্ট, সবাইকে জানাই আমার পক্ষ থেকে সালাম। আসসালামু আলাইকুম। আমি আজকে হিসাব বিজ্ঞানের বেশ কিছু অধ্যায় নিয়ে আলোচনা করব। মানে প্রথম অধ্যায়টা নিয়ে আলোচনা করব আহ, কয়েকটা স্টেপ নিয়ে। তার মধ্যে রয়েছে হিসাব বিজ্ঞান কাকে বলে এবং হিসাব বিজ্ঞানের প্রথম ধাপ কোনগুলো তা আমরা আজকে জানবো এবং জাবেদা নির্ণয়ের যে পদ্ধতি রয়েছে সেগুলো আমরা জানবো। তো প্রথমেই বলে দিচ্ছি, যারা নিত্য নতুন ভিডিওগুলো চান এবং যারা হিসাব বিজ্ঞানে পড়াশোনা করেন, সবাইকে বলবো যে তোমরা আমার এই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দাও এবং পাশে থাকা বেল আইকনটি বাজিয়ে সঙ্গে থাকো। যে কোনো ভিডিও ছাড়ার সঙ্গে সঙ্গে যাতে তোমাদের কাছে পৌঁছে যায়, এজন্য চ্যানেলটিতে সাবস্ক্রাইব করে সাথে থাকো। আজকে আমাদের জানার বিষয় হচ্ছে হিসাব বিজ্ঞান কাকে বলে এবং হিসাব বিজ্ঞানের প্রথম ধাপ কোনগুলো তা জানাবো এবং জাবেদা নির্ণয় পদ্ধতি শেখাবো। প্রথমে আসি, হিসাব বিজ্ঞান কাকে বলে। হিসাব বিজ্ঞানের সংজ্ঞা দিতে গিয়ে বলছে, যে প্রক্রিয়ায় কোনো ব্যক্তি বা প্রতিষ্ঠান আর্থিক লেনদেন সংরক্ষণ এবং লিপিবদ্ধ করা হয় তাকে হিসাব বিজ্ঞান বলে। কিন্তু এ ডাব্লিউ জনসনের মতে হিসাব বিজ্ঞান কি তা বলছে যে টাকার পরিমাপযোগ্য কারবারি লেনদেন সমূহের তথ্য সংগ্রহ, সংকলন, সুসংবদ্ধ, লিপিবদ্ধকরণ, আর্থিক প্রতিবেদন প্রস্তুতকরণ, সেগুলোর বিশ্লেষণ এবং বিশদ ব্যাখ্যাকরণকে হিসাব বিজ্ঞান বলে। তাহলে হিসাব বিজ্ঞান আমরা কি পাইলাম, যে হচ্ছে হিসাব বিজ্ঞানের সংজ্ঞা কি পাইলাম, যে প্রক্রিয়ায় কোনো ব্যক্তি বা প্রতিষ্ঠান আর্থিক লেনদেন সংরক্ষণ এবং লিপিবদ্ধ করা হয় তাকে হিসাব বিজ্ঞান বলে। কিন্তু একজন মতবাদ প্রকাশ করছে, এ ডাব্লিউ জনসনের মতে আমরা কি পেলাম, যে টাকার পরিমাপযোগ্য কারবারি লেনদেন সমূহের তথ্য সংগ্রহ, সংকলন, সুসংবদ্ধ, লিপিবদ্ধকরণ, আর্থিক প্রতিবেদন প্রস্তুতকরণ, সেগুলোর বিশ্লেষণ ও বিশদ ব্যাখ্যাকরণকে হিসাব বিজ্ঞান বলে। এবার আসি হিসাব বিজ্ঞানের প্রথম ধাপ, যেটা না জানলে আমরা হিসাব বিজ্ঞানকে বিশ্লেষণ করতে পারবো না বা হিসাব বিজ্ঞান সম্পর্কে জানতে পারবো না, সেই বিষয়গুলো আজকে জানি। দেখতে পাচ্ছেন স্ক্রিনে লিখে দেওয়া আছে যে হিসাব বিজ্ঞানের প্রথম ধাপ। তো হিসাব বিজ্ঞান যখন পড়াশোনা করতে হবে, তখন আমাদেরকে জানতে হবে যে হিসাব বিজ্ঞান কি বিষয় নিয়ে আলোচনা করে, হিসাব বিজ্ঞানের মূল কথাগুলো কি। তো এখানে আমি নিয়ে আসছি ঘটনাকে। ফার্স্ট টাইমে ঘটনা বলছে, কোনো কার্য সম্পাদন হওয়াকেই ঘটনা বলে। কোনো কার্য সম্পাদন হওয়াকে ঘটনা বলে। তো আমরা প্রতিনিয়ত যা কিছু করি, আসলে প্রত্যেকটা এক একটি ঘটনা। তো এটাই বলছে যে কোনো কার্য সম্পাদন হওয়াকেই ঘটনা বলে। তো ঘটনা আবার দুই প্রকার। দেখেন লিখে দেওয়া আছে স্ক্রিনে, দেখতে পাচ্ছ যে ঘটনা দুই প্রকার। একটা হচ্ছে আর্থিক ঘটনা আর একটা হচ্ছে অনার্থিক ঘটনা। এই দুই প্রকার। তো আর্থিক ঘটনাটা কি, যে ঘটনার সাথে আর্থিক লেনদেন সম্পূর্ণ হয় তাকে আর্থিক ঘটনা বলে। এক কথা হচ্ছে যে যে ঘটনাগুলো সাথে টাকা পয়সা জড়িত, মানে যেটাকে লেনদেন বলে থাকি আমরা, সেটা হচ্ছে আর্থিক ঘটনা, যেটা হচ্ছে অর্থের সঙ্গে জড়িত, অর্থ টাকা পয়সা। আর দ্বিতীয়টা হচ্ছে অনার্থিক ঘটনা। অনার্থিক ঘটনাটা কি, দেখো এখানে লিখে দেওয়া আছে যে যে ঘটনার সাথে আর্থিক লেনদেন হয়নি বা ঘটেনি তাকে অনার্থিক ঘটনা বলা হয়। অর্থাৎ যে ঘটনার সাথে কোনো অর্থের লেনদেন নাই বা লেনদেন ঘটে না, সেটা হচ্ছে অনার্থিক ঘটনা। এরপরে আসি, বলছে হিসাব। হিসাব দুই প্রকার।
হিসাব হচ্ছে দুই প্রকার, একটা হচ্ছে ব্যক্তিবাচক হিসাব, আরেকটা হচ্ছে অব্যক্তিবাচক হিসাব। এই হচ্ছে দুই প্রকার হিসাব। তো ব্যক্তিবাচক হিসাবটা কি? যে হিসাবের সাথে কোনো ব্যক্তি বা প্রতিষ্ঠানের হিসাব যুক্ত থাকে তাকে ব্যক্তিবাচক হিসাব বলে। মানে যে হিসাবের সাথে কোনো ব্যক্তি বা প্রতিষ্ঠানের হিসাব যুক্ত থাকে তাকে ব্যক্তিবাচক হিসাব বলে। যেমন রহিমের হিসাব, কলেজের হিসাব। এই যে এখানে রহিম একটা মানুষের নাম, এখানে রহিম হচ্ছে একজন ব্যক্তি, আর কলেজ হিসাব বলতে হচ্ছে একটা প্রতিষ্ঠান। এরপরে আসি, বলছে ব্যক্তিবাচক হিসাব কিন্তু আবার দুই প্রকার। ব্যক্তিবাচক হিসাব কয় প্রকার? দুই প্রকার। একটা কি? দেনাদার হিসাব। দেনাদার হিসাব কোনো ব্যক্তি বা প্রতিষ্ঠানের নিকট কারবারের কোনো পাওনা থাকলে তাকে দেনাদার হিসাব বলে। বলছে কোনো ব্যক্তি বা প্রতিষ্ঠানের নিকট কারবারের কোনো পাওনা থাকলে তাকে দেনাদার বলে। যেমন রহিমের নিকট বাকিতে মাল বিক্রয় করা হলো। তাহলে রহিমের নিকট মাল এখানে বিক্রয় করা হয়েছে, তাহলে এখানে দেনাদার হচ্ছে কে? রহিম। কারণ রহিমের কাছ থেকে টাকাটা পাওয়া যাবে। এখানে বলছে কোনো ব্যক্তি বা প্রতিষ্ঠানের নিকট কারবারের কোনো পাওনা থাকলে তাকে দেনাদার বলে। তাহলে রহিমের কাছ থেকে যেহেতু পাবো, তাহলে রহিম এখানে দেনাদার। আর পাওনাদারে আসি, পাওনাদার হিসাব কোনো ব্যক্তি বা প্রতিষ্ঠানের নিকট কারবারের কোনো দেনা থাকলে তাকে পাওনাদার বলে। যেমন সজীবের নিকট হতে বাকিতে মাল ক্রয় করা হলো। তো যখন আমি সজীবের কাছ থেকে মালটা ক্রয় করলাম, তখন সজীব আমার কাছে পাওনাদার, কারণ সে আমার কাছ থেকে টাকাটা পাবে। এটাই হচ্ছে দেনাদার আর পাওনাদারের হিসাব। এরপরে আসো, বলছে অব্যক্তিবাচক হিসাব কোনো যে হিসাবের মাধ্যমে কোনো ব্যক্তি বা প্রতিষ্ঠানকে বোঝায় না তাকে অব্যক্তিবাচক হিসাব বলে। মানে যে আহ, হিসাবের মাধ্যমে কোনো ব্যক্তি বা প্রতিষ্ঠানকে বোঝায় না তাকে কি বলে? অব্যক্তিবাচক হিসাব বলে। যেমন বেতন, মজুরি, এগুলো হচ্ছে অব্যক্তিবাচক হিসাব। তো অব্যক্তিবাচক হিসাব আবার দুই প্রকার। একটা হচ্ছে সম্পত্তিবাচক হিসাব, আর একটা হচ্ছে নামিক হিসাব। এইটা এই দুই প্রকার। একটা হচ্ছে সম্পত্তিবাচক হিসাব, আর একটা হচ্ছে নামিক হিসাব। তো সম্পত্তিবাচক হিসাবটা কি? যে হিসাবের মাধ্যমে কারবার প্রতিষ্ঠানের সম্পদ অর্জন করা বোঝায় তাকে সম্পত্তিবাচক হিসাব বলে। যেমন যন্ত্রপাতি হিসাব, ভূমি হিসাব, এগুলো এগুলো সব সম্পত্তি। ঠিক আছে? তো আর নামিক হিসাব কি? যে হিসাবের মাধ্যমে কারবার প্রতিষ্ঠানের আয় ব্যয়, লাভ লোকসান ইত্যাদি বোঝায় তাকে নামিক হিসাব বলে। যেমন বেতন, ভাড়া, মজুরি ইত্যাদি, এগুলো হচ্ছে নামিক হিসাবের মধ্যে পড়ে। এরপরে আসি, যে একটা হিসাব যখন লেনদেন বলে গণ্য হবে তখন তার কি কি বৈশিষ্ট্য থাকতে হবে। হিসাব বিজ্ঞানের ভাষায় যখন একটা এন্ট্রি জাবেদা তৈরি করা হয় তখন তার কি কি বৈশিষ্ট্য থাকতে হবে সেটা লেনদেন হওয়ার জন্য, সেটা বলছে যে লেনদেনের বৈশিষ্ট্য সমূহ। এক নম্বরে আছে আর্থিক অবস্থার পরিবর্তন। যখন একজন ব্যক্তির কাছ থেকে আরেকজন ব্যক্তি কি করবে? পণ্য ক্রয় করুক বা বিক্রয় করুক, সেখানে কি হবে? আর্থিক অবস্থার পরিবর্তন হবে। আবার দ্বিতীয় বলছে অর্থের সাথে পরিমাপযোগ্য, মানে অর্থের মাধ্যমে পরিমাপযোগ্য। তারপর বলছে দুটি পক্ষ থাকতে হবে, এক পক্ষ ক্রয় করবে আর এক পক্ষ কি করবে? বিক্রয় করবে। তাহলে দুটি পক্ষ থাকতে হবে এখানে। তারপর বলছে স্বয়ংসম্পূর্ণ হতে হবে, মানে যে লেনদেনটি ঘটবে সেটি অবশ্যই স্বয়ংসম্পূর্ণ হতে হবে, এটা বলছে। তারপর বলছে স্থায়ী সম্পদের প্রকৃত মূল্য। তো যে সম্পদটা আছে সেটার স্থায়ী একটা মূল্য রয়েছে, সেটার প্রকৃত মূল্য থাকতে হবে। তারপর হচ্ছে দায় সমূহের প্রকৃত মূল্য। তো এগুলো হচ্ছে কি একটা লেনদেনের বৈশিষ্ট্য। যেমন নিচে উদাহরণ দেওয়া হয়েছে,
যে নগদে মাল ক্রয়, এটা হচ্ছে লেনদেন। কেন নয়? কারণ নগদে যখন আমি মাল ক্রয় করব, তখন ক্রয় করার ফলে সেখানে আর্থিক অবস্থার পরিবর্তন ঘটেছে এবং যেটা ক্রয় করা হয়েছে সেটা অর্থের সাথে পরিমাপযোগ্য। এবং যখন ক্রয় করা হলো তখন এটা দুটো পক্ষ রয়েছে সেই জন্য, এবং এটা স্বয়ংসম্পূর্ণ হয়েছে তাই। কিন্তু পরবর্তীতে বলা হচ্ছে একজন কর্মচারী মারা গেল, কিন্তু এখানে লেনদেন নয়। কেন লেনদেন নয়? কারণ এখানে একজন কর্মচারী মারা গিয়েছে, এখানে কোনো আর্থিক অবস্থার পরিবর্তন হয়নি, অর্থের মাধ্যমে পরিমাপযোগ্য নয়, দুটি পক্ষ নাই, কিছু নাই, শুধু কি এটা একজন কর্মচারী মারা গেল, এই জন্য এটি লেনদেন হবে না। এরপরে আসি জাবেদা নির্ণয়ের যে দুইটা পদ্ধতি রয়েছে তার মধ্যে একটা হচ্ছে সনাতন পদ্ধতি। সনাতন পদ্ধতিটা দেখি যে সনাতন পদ্ধতিতে জাবেদা নির্ণয়ের যে সূত্র রয়েছে সেটা হচ্ছে তিন প্রকার। একটা হচ্ছে ব্যক্তিবাচক হিসাব, একটা হচ্ছে সম্পত্তিবাচক হিসাব, আর একটা হচ্ছে নামিক হিসাব। এটা হচ্ছে আহ প্রাচীন পদ্ধতিতে, মানে সনাতন পদ্ধতি অনুযায়ী, প্রাচীন পদ্ধতি অনুযায়ী এটা হচ্ছে তিন প্রকার। তো ব্যক্তিবাচক হিসাবের ক্ষেত্রে বলা হচ্ছে কোনো কিছু গ্রহণকারী বা গ্রহীতা ডেবিট, কোনো কিছু গ্রহণকারী বা গ্রহীতা ডেবিট, কোনো কিছু প্রদানকারী বা দাতা ক্রেডিট। সম্পত্তিবাচকের ক্ষেত্রে সম্পত্তি বৃদ্ধি পেলে ডেবিট আর সম্পত্তি হ্রাস পেলে ক্রেডিট। এখানে সম্পত্তি বৃদ্ধি পাওয়া মানে হিসাব বিজ্ঞানের ভাষায় একটা প্রতিষ্ঠান যখন পরিচালনা করা হয় তখন সেখানে মেশিন, আসবাবপত্র, নগদ তহবিল, এই বিষয়গুলোকে বোঝানো হয়। সম্পত্তি যখন বৃদ্ধি পাবে তখন সেগুলো ডেবিট হবে, আর যদি সম্পত্তি হ্রাস পায় তাহলে সেটা ক্রেডিট হবে। আর নামিক হিসাবের ক্ষেত্রে ক্ষতি বা লোকসান হলে ডেবিট, যদি কখনো ক্ষতি হয় বা লোকসান হয় সেটা ডেবিট হচ্ছে। আর অবচয় মানে আয় বা লাভ, আয় বা লাভ হলে ক্রেডিট, আয় বা লাভ হলে কি হচ্ছে? ক্রেডিট হচ্ছে। আয় বা লাভ হলে কি হচ্ছে? ক্রেডিট হচ্ছে। তো এই যে বিষয় ক্ষতি বা লোকসান বলতে কি হচ্ছে? ক্ষতি বা লোকসান, যেমন আমি সাপোজ একটা ধরে নিই যে আহ, ব্যবসা প্রতিষ্ঠান থেকে মনে করেন যে 10,000 টাকা চুরি হয়ে গেছে, তাহলে এটা প্রতিষ্ঠানের জন্য ক্ষতি। তাহলে এই যে চুরি হয়ে গেল, এই ক্ষতিটা কি? এটি যে ক্ষতিটা হলো সেটা হচ্ছে ডেবিট। আর যদি এখানে আয় বা লাভ হতো, যেমন বিক্রয় যদি করা হয় তাহলে প্রতিষ্ঠানের জন্য আয় হয় কিংবা লাভ হয়, এই জন্য বিক্রয় হিসাব কিন্তু ক্রেডিট। ঠিক আছে? এরপরে আসি এটা হচ্ছে প্রাচীন পদ্ধতি গেল। এবার আসি হচ্ছে এবার আসি আধুনিক পদ্ধতিতে। এটা হচ্ছে আধুনিক পদ্ধতি। আধুনিক পদ্ধতিতে জাবেদা নির্ণয় সূত্র হচ্ছে 5 প্রকার। তার মধ্যে প্রথমটা হচ্ছে দায়বাচক হিসাবের ক্ষেত্রে। দায়বাচক হিসাব, যখন দায় হ্রাস পাবে তখন হবে ডেবিট, দায় বৃদ্ধি পেলে ক্রেডিট। আর আয়বাচকের ক্ষেত্রে আয় হ্রাস পেলে ডেবিট, আয় বৃদ্ধি পেলে ক্রেডিট। ব্যয়বাচকের ক্ষেত্রে গিয়ে বলছে ব্যয় বৃদ্ধি পেলে ডেবিট, ব্যয় হ্রাস পেলে ক্রেডিট। মালিকানা সত্ত্বের ক্ষেত্রে, মানে মালিকানা হিসাবের ক্ষেত্রে মালিকানা হ্রাস পেলে ডেবিট আর মালিকানা বৃদ্ধি পেলে ডেবিট। মালিকানা হ্রাস পেলে ডেবিট, কিন্তু মালিকানা বৃদ্ধি পেলে কি হবে? ক্রেডিট হবে। মালিকানা হ্রাস পেলে ডেবিট আর মালিকানা বৃদ্ধি পেলে ক্রেডিট হবে। এরপরে আসি সম্পত্তিবাচক হিসাবের ক্ষেত্রে। এখানে সম্পত্তি বৃদ্ধি পেলে ডেবিট আর সম্পত্তি হ্রাস পেলে ক্রেডিট। তো যারা সম্পূর্ণ ভিডিওটি দেখেছেন তাদেরকে জানাই অসংখ্য ধন্যবাদ, এবং হচ্ছে যারা লাইক, কমেন্ট এবং
শেয়ার করবেন। তাদেরকে জানাই আমার তরফ থেকে অনেক, অনেক ভালোবাসা এবং ধন্যবাদ। আর এই ভিডিওটি দেখে যারা উপকৃত হবেন, তাদেরকে বলব যে অবশ্যই কমেন্ট করবেন। যেখানে কনফিউজ থাকবে সেই জায়গাগুলো ইন্ডিকেট করে কমেন্ট করবেন। আর যদি রিপ্লে ভিডিও কেউ চায়, কোন বিষয়ের উপর রিপ্লে ভিডিও চাচ্ছ, আ এই বিষয়টা মানে যতদূর পর্যন্ত বুঝালাম এর মধ্যে যারা বুঝতে পারো নাই, এর মধ্যে যে, যে জায়গাগুলো বুঝতে পারোনি সেখানে কমেন্টের মাধ্যমে জানিয়ে দিবেন। আমি পরবর্তীতে সেগুলোর উপরে আবার একটা ভিডিও তৈরি করার চেষ্টা করব। আর সবাই সাথে থেকে লাইক, কমেন্ট অ্যান্ড সাবস্ক্রাইব করে পাশে থাকার জন্য অনুরোধ করছি। আর আমার পেজ থেকে যদি একটু, একটুও উপকৃত হও তাহলে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করবে। আমার এই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করার জন্য সবাইকে আহ্বান করছি। আর সকল স্টুডেন্টকে বলবো যে হচ্ছে অবশ্যই মনোযোগ সহকারে পড়াশোনা করার জন্য। তো এই বলে আজকের এই ভিডিওটি শেষ করছি। আল্লাহ হাফেজ। ভালো থাকবেন সবাই, সুস্থ থাকবেন সবাই এই কামনা করছি।